কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন কাজ এগিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। বছর বছর এনবিআরের পরোক্ষ করের বোঝা চাপে ভোক্তার কাঁধে। বাজেটে নতুন করে ভ্যাট বাড়ালে মাসুল গুনবে ক্রেতা, সাফ জবাব ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ স্থানভেদে বদলেছে নাম, তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। এমপি আনার হত্যায় গ্রেফতারের পর খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া পুলিশের কাছে নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দেন। বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া। তিনি ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মূল হত্যাকারী। সুযোগ বুঝে বিভিন্ন সময় নিজেকে পরিচয় দেন নুরা, নাসিম, শিহাব, শিমুল, আমানুল্লাহ সহ বিভিন্ন নামে। তবে নামের খোলস পাল্টালেও বদলায়নি পেশা। হত্যা, গুম, অপহরণকে নেশা ও পেশায় পরিণত করেন কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এবার প্রশ্ন, শিমুল কিভাবে হলেন আমানুল্লাহ? 1985 সালে ফুলতলার দামোদর স্কুল থেকে এসএসসি পাশ করেন শিমুল ভূঁইয়া। ছাত্রজীবনে বড় বোন লুসি খানমের স্বামী ডাক্তার টুটুলের হাত ধরে লাল পতাকা দলে যোগ দেন। এরপরই হয়ে ওঠেন বেপরোয়া। বিভিন্ন সূত্র বলছে খুনসহ অন্তত 2 ডজন মামলা আছে শিমুলের নামে। 1991 সালে গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় 7 বছর জেল খাটেন। বাড়ি ফুলতলা হলেও যশোর কারাগারে থাকার কারণে ওই এলাকায় গড়ে ওঠে আধিপত্য। ভারতেও অবৈধ পথে নিয়মিত যাতায়াত করতেন। 2019 সালের 10 অক্টোবর সৈয়দ আমানুল্লাহ নামে ঢাকায় পাসপোর্ট তৈরি করেন শিমুল ভূঁইয়া। পাসপোর্ট করতে একই নামে তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নের শিমুল ভূঁইয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। তার পাশের বাড়ি ছোট ভাই শিবলু ভূঁইয়ার, যিনি বর্তমানে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাড়িতেও কারো সাড়া পাওয়া যায়নি। একইভাবে পাশের আরেকটা বাড়ি তার বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকির, যার ছেলে তানভীর ভূঁইয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সেই বাড়িটিও তালাবদ্ধ। আর শিমুল ভূঁইয়াকে অনেকেই দেখেন না গত 20 বছর ধরে। সেই বাড়ি থেকেই ব্যবসা বাণিজ্য যা করে কি করে সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু সে বাড়ি আসে না অনেক টিভিতে মোবাইলে যেরকম আসতেছে দেখে আমরাও ধোঁয়াশার ভিতরে, কোথা থেকে কি হয়ে গেল বা কি হচ্ছে কিছুই আমরা বুঝতেছি না। শিমুল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী। 1998 সালে হত্যা করে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে। 2010 সালে আবুল কাশেমের ছেলে চেয়ারম্যান আবু সাইদ বাদলকে ও 2017 সালে আলাউদ্দিন মিঠুকে। মামলাগুলোর এখনো বিচার পায়নি পরিবারের সদস্যরা। শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। ফুলতলা থানা থেকে চার্জশিট দিছে শিমুল ভূঁইয়ার বোন নামে। সেই চার্জশিট আমাদের কিছু আসামি বাদ গেছে, যার জন্য আমরা নারাজি দিছি। সেই কেস চলতেছে। সূত্র বলছে কলকাতার নিউ টাউনের ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্যকে খুন করে 15 মে দেশে ফেরেন আমানুল্লাহ পরিচয় দেওয়া শিমুল ভূঁইয়া। পরে ধরা পড়ে ডিবির জালে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এদিকে এখনও এমপি আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ির সামনে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হয়ে গেলে এখনো কিন্তু কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহে শোকের একটি আবহ রয়েছে। এখানকার আওয়ামী লীগ নেতাকর্মী সহ তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু শোকের একটি আবহ এখনো রয়েছে। এবং আজ শুক্রবার যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আমরা দেখছি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকে যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে কালো ব্যাজ ধারণ করেছেন। এবং আজ শুক্রবার জুম্মা বাদ উপজেলার সব মসজিদে কিন্তু বিশেষ দোয়া করা হবে এই আনোয়ারুল আজিমকে স্মরণ করে। একটু বলে রাখি, এখানকার যারা আওয়ামী লীগ নেতাকর্মী তারা আসলে এই মুহূর্তে নানা রকম উৎকণ্ঠায় রয়েছেন। বিশেষ করে তার জানাজার বিষয়টি নিয়ে এসে তারা উৎকণ্ঠায় রয়েছেন, যেহেতু এখনো লাশ খুঁজে পাওয়া যায়নি। তারা আসলে খণ্ডিত লাশগুলো আসলে পাওয়া যাবে কিনা, অথবা
গায়েবানা জানাজা করবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানকার আওয়ামী লীগ নেতা কর্মীরা উৎকণ্ঠায় রয়েছেন। পাশাপাশি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। তারা কিন্তু ছোটখাটো প্রতিবাদ সভাও করেছেন এবং হত্যার মূল পরিকল্পনাকারী সহ যারা বাস্তবায়নকারী রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করা যায় সে বিষয়ে কিন্তু তারা আসলে বারবার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে যদিও তারা বলছেন যে হত্যাকাণ্ড ঘটনার অল্প সময়ের মধ্যে যেহেতু মূল রহস্য উদ্ঘাটন করা গিয়েছে, এ কারণে কিন্তু যারা এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে কিন্তু তারা প্রশংসা করেছেন যে তারা অল্প সময়ের মধ্যে এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তবে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন যিনি, অর্থাৎ মূল পরিকল্পনাকারী হিসেবে যার নাম উঠে এসেছে আখতারুজ্জামান শাহীন, যিনি এক সময়ের বাল্য বন্ধু ছিলেন এই আনোয়ারুল আজিম আনার, তার বিরুদ্ধে কিন্তু নানা রকম অপকর্মের খবর নতুন করে আসলে এখানকার মানুষ বলতে শুরু করেছেন। যারা এতদিন চুপ ছিলেন তারাও কিন্তু বলতে শুরু করেছেন। তারা বলছেন যে এই আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেটি আসলে যত দ্রুত বাস্তবায়ন আসলে তারা করতে চান। একটু বলে রাখি যে আনোয়ারুল আজিম আনারের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা আসলে ঢাকায় অবস্থান করছেন বেশ কয়েকজন, এবং তাদের কিন্তু আজকে ঝিনাইদহে আসার একটি সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা ঠিক তার বাড়ির পিছনটিতেই রয়েছে এবং আজ রাতে তারা আসতে পারেন এমন কথা আসলে শোনা যাচ্ছে। আমরা পরবর্তী খবরে সেটি নিশ্চিত হলে আপনাদের জানাতে পারবো। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড পরবর্তী নিয়ে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথে 40% কাজ শেষ হয়েছে। 2025 সালের জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরোদমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশিদ ইবনের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল, এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6-এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রো যাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারব। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধে, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। ব্যবসায়ীদের সাফ জবাব, ভ্যাট বাড়ালে তার মাসুল গুনতে হবে ক্রেতাকে। এনবিআরের সাবেক চেয়ারম্যানের দাবি, উপযুক্ত সবাইকে করের আওতায় আনতে পারলে অবশ্যই কমানো সম্ভব ভ্যাটের চাপ। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। ভ্যাটটা যদি আরও গভর্নমেন্ট বাড়াই ফেলায় তো আমাদের মতো লোয়ার বা মিডিল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। 30 টাকা সাবানের দাম 50 টাকা,
ওইটা 5% কমাইছে, এবার আবার 15% বাড়াই দিবে। পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থবছরে 4,10,000 কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআর এর কাঁধে। সেখানে দেখা যাচ্ছে 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআর এর এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল। ভ্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে, আর প্রোডাক্টের দাম বেড়ে গেলেই তো আপনার মূল্যস্ফীতির উপর একটা ডাইরেক্ট এফেক্ট হবে। ভ্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে, কারণ আমরা অলরেডি বিভিন্ন র মেটেরিয়াল প্রাইসের কারণে কিন্তু আমাদের মার্জিন বেড়েছি, ওটা অ্যাবজর্ব করা যাচ্ছে না। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআর এর সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। এজন্য আয়কর, ভ্রমণ করের মতো প্রত্যক্ষ করের উপযুক্ত সকলে কর না দিলেও তা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। খাতভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা এনবিআরকে জরুরি করা দরকার। ফাঁকি দেওয়ার চেষ্টা করলি তখন আমি বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে ভাই মাঝখানে থাক, হ্যাঁ 1800, 2000, 1800 আর 1500 মাঝখানে আমি 1800 করি। করলে কি হচ্ছে, মৌলিক সমস্যা হচ্ছে যে লোকের 1500 সে তাকে 1800 দিতে হচ্ছে। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন কাজে গিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা, উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। এবং বছর বছর এনবিআর এর পরোক্ষ করের চাপের বোঝা ভোক্তার কাঁধে। বাজেটে নতুন করে ভ্যাট বাড়ালে মাসুল গুনবে ক্রেতা, সাফ জবাব ব্যবসায়ীদের। এ ছিল সময় সংবাদে। এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।